বৃষ্টির বিরাম নেই, দুপুর থেকে অবিরাম ঝরেই চলেছে। বিকেলের মধ্যে এই পথ ঘাট জলে থই থই, তারই মধ্যে ঘোলা জলের ভেতর দিয়ে বড় বড় ঢেউ তুলে তুলে রাস্তার গাড়িগুলো নৌকোর মতো দুলে দুলে এগিয়ে চলেছে মন্থর গতিতে। অবস্থা বুঝে অফিসের কেউ কেউ বিকেলের আগেই প্যান্ট হাঁটুর ওপর তুলে মাথায় ছাতা মেলে ধরে বাড়ির পথে হাঁটা লাগিয়েছে। আর আমার মতো কেউ কেউ বৃষ্টি থামার আশা নিয়ে টেবিলে ঘাড় গুজে কাজ করে চলেছে এবং মাঝে মাঝে চেয়ে দেখছে তাল তাল মেঘে ভরা আকাশের দিকে। কিন্তু আকাশের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ভাবুক ওস্তাদের মতো সে যেন চোখ বন্ধ করে তার জল তরঙ্গ বাজিয়েই চলেছে আপন মনে। এই বিভূতি কি খুব ব্যস্ত আছো? একটু কথা বলা যাবে? অফিসের হেড ক্লার্ক মহেশদার কথায় আমার সম্বিত ফেরে। কখন যে তিনি আমার টেবিলের পাশে এসে দাঁড়িয়েছেন খেয়াল করিনি। মহেশদা যে, বসুন না, কি আর ব্যস্ততা, বেরোনোর উপায় নেই তাই কাজ করে চলেছি। মনে তো হচ্ছে আজ বাড়ি ফিরতে হলে বেশ ভুগতে হবে। বসুন বসুন, বলুন কি বলবেন। মহেশদাকে দেখে মনে হলো তিনি যেন কোনো দুশ্চিন্তার মধ্যে আছেন। আমার টেবিলের সামনে চেয়ারটা টেনে নিয়ে তিনি চারদিক একবার চট করে চোখ বুলিয়ে নিয়ে প্রায় যেন ফিসফিস করে আমার টেবিলের উপর ঝুঁকে পড়ে বললেন, কিশোরীর কাছে শুনছিলাম কি একজন তান্ত্রিকের সঙ্গে নাকি তোমার ভালো মতো চেনাশোনা আছে। হ্যাঁ আছে তো, কেন বলুন তো, কোনো বিপদে পড়েছেন নাকি? তা একটু পড়েছি বই কি, ঠিক সাধারণ বিপদ একে বলা চলে না ভাই। তাই ভাবছিলাম যদি কোনো ঠিকঠাক তান্ত্রিক সাধকের সন্ধান পাওয়া যেত তবে হয়তো এই বিপদ থেকে বেরোবার একটা উপায় বের হতো। কি ব্যাপার একটু খুলে বলুন তো, খুব জটিল কিছু নাকি? তার চেয়েও বেশি কিছু, ভয়ঙ্করও বলা যেতে পারে। ব্যাপারটা এখানে বলাটা না ঠিক হবে না, বললে হয়তো তোমার বিশ্বাসও হবে না। তার চেয়ে বরং তোমার পরিচিত তান্ত্রিকের সঙ্গে যদি একবার দেখা করা যায় তবে তার সামনেই বিষয়টা খুলে বলা ভালো। তিনি হয়তো বলতে পারবেন বিপদটি ঠিক কতটা ভয়ঙ্কর। বেশ তো, তাহলে চলুন কালকেই যাই ওনার কাছে। আমারও অনেক দিন যাওয়া হয়নি, এই সুযোগে আমারও একবার দেখা করা হয়ে যাবে। সেই ভালো। কিশোরী কি যেন একটা, আজকে আমি একটা প্ল্যাটফর্মের কথা বলবো যেখান থেকে তুমি বিগ উইন করতে পারো শুধু একটা ক্লিক করেই। এই প্ল্যাটফর্ম হলো পিন আপ, যেখান থেকে তুমি স্লটস, পোকার, ব্ল্যাক জ্যাক, জেডএক্স এর মতো তোমার ফেভারিট গেম খেলতে পারো। পিন আপে তোমরা বিগ উইন এবং হিউজ জ্যাকপটস এর সাথে এক্সাইটিং বোনাস পাবে এবং এখানে স্পিন ও অফার্স থেকে রিয়েল টাকা আর্ন করতে পারবে। এখানে 24/7 কাস্টমার সাপোর্ট এবং সিকিউর পেমেন্ট অ্যাভেলেবেল আছে, যেখান থেকে সিকিউর এবং স্ক্যামলেস গেমিং এক্সপিরিয়েন্স করতে পারো তোমরা। আমার প্রোমো কোড LUCKYIN থেকে এক্ষুনি সাইন আপ করলে প্রথম ডিপোজিটে 150% বোনাস পাবে। আর একটা সিক্রেট বলছি তোমাদের, এখানে আমার দুটো ফেভারিট গেম আছে, জেটেক্স আর ডর্ক ইউনিক, যেখান থেকে আমি একটু আগে বিগ উইন করেছি। আর নিউ ইউজার্স এর জন্য হিউজ ওয়েলকাম বোনাস পাবে, যেমন আপ টু 4.5 লাখ রুপিস এন্ড 250 স্পিনস। তাহলে উইনার হওয়ার চান্স মিস করো না, তাড়াতাড়ি পিন কমেন্টে ক্লিক করো আর আর্নিং স্টার্ট করো। নাম বলেছিল ওনার, শুনেছি খাঁটি সাধক। আশা করছি নিশ্চয়ই উনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন। ঠিকই শুনেছেন, ওনার নাম তারানাথ তান্ত্রিক। বহু মানুষই বিপদে আপদে পড়লে ওনার কাছেই দৌড়ে যান। আপনিও চলুন, দেখাই যাক না কি হয়। ধন্যবাদ ভাই, তোমার কথায় একটু ভরসা পেলাম। বড্ড মুষড়ে পড়েছিলাম জানো তো। বেশ চলো কালই তাহলে যাওয়া যাক। পরের দিন আমি আর মহেশবাবু যখন মঠ লেনে তারানাথের কাছে এসে পৌঁছলাম তখন সবে সন্ধ্যা নামছে। কিছুক্ষণ আগেই 2-1 পশলা বৃষ্টি হওয়ার পর এখন আকাশ মেঘমুক্ত, মায়াবী লাল আলোয় দিগন্ত রাঙা হয়ে উঠেছে। তারানাথ জানলা দিয়ে আবছায়া শহরের বাড়িঘরগুলির পেছনে রাঙা হয়ে ওঠা সেই রক্তিম আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। আমরা ঘরে ঢুকতেই তিনি আমাদের দিকে ঘুরে বললেন, বৃষ্টি থামার পর বর্ষার আকাশের মতন এমন সুন্দর আর কিচ্ছু হয় না, বুঝলে ভায়া। আমাদের মনটাকে রাঙিয়ে তোলার জন্য প্রকৃতি রোজ কত সাজেই না সেজে ওঠেন, কত রকম সুরই না তিনি বাজাতে জানেন।
এই এই যেমন দেখো, অনেক দিন পর তোমাকে দেখেই আমার মনটা কেমন খুশি খুশি লাগছে। এসো এসো, বসো। ঠাকুরমশাই, বসবার আগে আপনার সাথে পরিচয় করিয়ে দিই। ইনি আমাদের অফিসের সহকর্মী মহেশদা। একটা বিষম বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছেন। নমস্কার, বসুন, শুনবো আপনার বিপদের কথা। তবে কি জানেন তো, বিপদ থেকে যদি কেউ আমাদের উদ্ধার করতে পারেন তো তিনি হলেন স্বয়ং দুর্গা, দুর্গতি নাশিনী। তার কৃপা ছাড়া কিচ্ছুটি হওয়ার জো নেই। আচ্ছা বলুন তো, আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন? তা একটু আধটু করি বই কি। ব্যাস ব্যাস, হতেই হবে। মা সামান্যতেই খুশি হন। বলুন এবার কি বিপদে পড়েছেন? মহেশবাবু তার কথা শুরু করার আগে আমতা আমতা করে ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলেন, ঠাকুরমশাই, যদি কিছু মনে না করেন, আমি কি একটা সিগারেট ধরাতে পারি? বিলক্ষণ পারেন মশাই, আপনিও পারেন, আমিও পারি। কি বলো বিভূতি? এই বলেই তারানাথ ও মহেশবাবু দুজনেই দুখানা সিগারেট ধরিয়ে লম্বা টান দিলেন। আর তারপর ধীরে সুস্থে মহেশবাবু বলতে শুরু করলেন তার বিপদের কথা। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে একদিন আমার ছেলে রাজা বিশ্ব চ্যাম্পিয়ন হবে, এটাই ছিল আমার জীবনের স্বপ্ন। আমি নিজেও এককালে ভালো সাঁতারু ছিলাম, কিন্তু খুব বেশি দূর এগোতে পারিনি জানেন। আর হয়তো এর জন্যেই আমি আমার ছেলে রাজাকে নিয়ে দিন রাত সাঁতারের অনুশীলনে ব্যস্ত হয়ে থাকতাম। আমাদের বাড়ির পাশেই নদী, সেখানেই আমরা দুজনে দিন রাত জলে দাপাদাপি করে সময় কাটাতাম। আমার ছেলের বয়স 14 বছর, আর এই বয়সেই সে এমন দক্ষতার সঙ্গে নদীর বুকে সাঁতার কাটত যে আমি নিশ্চিত ছিলাম যে সে নিশ্চয়ই একদিন বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতবেই। আমি মনে প্রাণে সেই দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম। মহেশবাবু এরপর হঠাৎ কথা বলা থামিয়ে দিয়ে তারানাথের দিকে তাকিয়ে বললেন, আমি যে কথাগুলো আপনাদের বলতে চলেছি তা হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু আমি শুধু সেটাই বলছি যা আমি নিজের চোখে দেখেছি, যা আমি নিজেও বিশ্বাস করে উঠতে পারিনি। আপনি নিশ্চিন্তে বলুন, এই জগতে অবিশ্বাস্য অনেক কিছুই এখনো ঘটে, যেসব আমরা বিশ্বাস করি আর নাই করি। নিশ্চিন্ত হয়ে মহেশবাবু আবার তার কাহিনী বলতে শুরু করলেন। রাজার মায়ের ইচ্ছা ছিল না যে রাজা সারাদিন ধরে নদীতে সাঁতার কেটে বেড়ায়। একটি সন্তান আমাদের, তাই রাজাকে নিয়ে দুশ্চিন্তায় ভোগা তার পক্ষে খুবই স্বাভাবিকই ছিল। কিন্তু স্বপ্ন পূরণ করতে হলে কিছু ঝুঁকি তো নিতেই হবে। তাই মাঝে মধ্যেই আমার স্ত্রীকে লুকিয়েই আমি রাজাকে নিয়ে নদীতে চলে যেতাম। ঘন্টা দুয়েক সেখানে প্র্যাকটিস করে আমরা আবার ভালো মানুষের মতো বাড়ি ফিরে আসতাম। তার মা জিজ্ঞাসা করলে বলতাম এমনি ঘুরতে বেরিয়েছিলাম। তা এইরকমই একদিন আমরা বাড়িতে কিছু না জানিয়ে বিকেল নাগাদ নদীতে যাই, আর তারপর প্র্যাকটিস করতে করতে কখন যে সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে সে খেয়াল আমাদের থাকে না। যখন খেয়াল হলো তখন তড়িঘড়ি আমি জল থেকে উঠে রাজাকেও উঠে আসতে বলে সবে পোশাক বদলাচ্ছি, আর তখনই হঠাৎ যেন একটা ঝোড়ো হাওয়া বয়ে গেল, আর কোথা থেকে বড় বড় ঢেউ এসে আছড়ে পড়তে লাগলো ঘাটের উপর। আমি চমকে উঠে তাকিয়ে দেখলাম নদীর মাঝখানে যেখানে রাজা সাঁতার কাটছিল সেখানে যেন একটা বিশাল ঘূর্ণি উঠেছে, ফুলে উঠেছে নদীর জল, আর বন বন করে পাক খেয়ে যাওয়া ও লাফিয়ে ওঠা সেই জলের ভেতরে হাবুডুবু খাচ্ছে রাজা। আমি চিৎকার করে উঠলাম, রাজা দাঁড়া বাবা, আমি আসছি। এই বলে সঙ্গে সঙ্গে জলে ঝাঁপিয়ে পড়লাম। সাঁতরে তাড়াতাড়ি পৌঁছতে চেষ্টা করলাম সেই ঘূর্ণির কাছে, কিন্তু বৃথা চেষ্টা। খেপে ওঠা ঢেউয়ের বাধা ডিঙিয়ে সেই ঘূর্ণির কাছে পৌঁছানোর আগেই আমার চোখের সামনে জলের নিচে তলিয়ে গেল রাজা। আর আর আশ্চর্যের ব্যাপার, রাজা তলিয়ে যাওয়ার পরে পরেই নদীর জল হঠাৎ আবার আগের মতোই শান্ত হয়ে গেল, যেন কোথাও কিছুই ঘটেনি। আমি আরও কিছুক্ষণ রাজাকে খুঁজে চললাম জলের ভেতরে ডুব দিয়ে, কিন্তু না, রাজার আর কোনো চিহ্ন মাত্র নেই কোথাও।
ক্লান্ত, বিধ্বস্ত, উন্মাদ প্রায় অবস্থায় এরপর আমি নদী থেকে উঠে এসে ঘাটের সিঁড়িতে বসে কান্নায় ভেঙে পড়লাম। রাজা রে, কোথায় গেলি বাবা? তোর মাকে কি উত্তর দেব? ঈশ্বর, আমার কি হলো? কি জবাব দেব রাজার মায়ের কাছে? সে যে সন্তান অন্তঃপ্রাণ, আমাদের যে এই একটি মাত্র সন্তান, কি দিয়ে মেটাবো এই অভাবনীয় ক্ষতি? নির্জন নদীর ঘাটের উপর বসে বসে আমি যখন এই সমস্ত ভাবছি আর রাজাকে খুঁজে বের করবার জন্য লোক ডাকবো কিনা ভেবে উঠে দাঁড়াতেই যাচ্ছি, হঠাৎ ঠিক তখনই আমার পিছনে শুনলাম রাজার কণ্ঠস্বর। বাবা, বাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। চমকে উঠে আমি পিছনে ফিরে যা দেখলাম তাতে আমার গায়ের ভেতর দিয়ে একটা হিম স্রোত বয়ে গেল। দেখলাম ঘাটের সিঁড়ির ঠিক মাথাতেই দাঁড়িয়ে আছে রাজা, শুকনো জামা প্যান্ট পরে। সে এমনভাবে প্রস্তুত হয়ে আমার জন্য অপেক্ষা করছে যেন সে আর জলেই নামেনি, যেন একটু আগেই যা ঘটে গেল তা একটা বিভ্রম স্বপ্ন মাত্র। কি করব বুঝে না পেয়ে আমি সেদিন আমার ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসি। আমার স্ত্রী অনুরাধাকে এ ব্যাপারে কিছুই বলি না, পাছে সে উৎকণ্ঠিত হয়ে পড়ে। এরপর বেশ কিছু মাস কেটে যায়। রাজা আগের মতো স্কুলে যায়, পড়াশুনো করে, সাঁতার কাটতে যায় নদীতে। আমি লক্ষ্য করি সে যেন এখন আগের চাইতে আরো বেশি দক্ষ হয়ে উঠেছে। বিভিন্ন স্থানীয় সাঁতার প্রতিযোগিতায় সে অনায়াসে সবাইকে হারিয়ে দেয়। আমিও আস্তে আস্তে পুরনো সব কথা ভুলে যেতে চেষ্টা করি আর মেনে নিতে থাকি যে সেদিন নদীতে যা ঘটেছিল তা হয়তো একটা বিভ্রম, মনের ভুল। কিন্তু আরও কিছু মাস পর হঠাৎ একদিন আমার স্ত্রী খুবই উদ্বিগ্নভাবে আমায় যা বলে তাতে আমি নতুন করে বিচলিত হয়ে পড়ি। রাজা এমন যেন বদলে গেছে, জানো, ব্যাপারটা আমার ভালো লাগছে না। এখন তো বদলে যাওয়ারই বয়স ওর। তোমার ছেলে কি আর সেই ছোট্ট ছেলেটি থাকবে? আরে সে কথা বলছি না, গতকাল আমি ওকে রান্নাঘরে ঢুকে জ্যান্ত আরশোলা ধরে খেতে দেখেছি। বেড়ালের মতো ও কোনো আরশোলা দেখলেই সেটাকে খপ করে ধরে মুখে পুড়ে দিচ্ছিল। দেখে আমি এমন ভয় পেয়ে গেলাম। আমি সেদিন কোনো ক্রমে আমার স্ত্রীকে এটা সেটা বুঝিয়ে শান্ত করলাম আর তাকে বোঝালাম যে এসব নিয়ে যেন বেশি মাথা সে না ঘামায়। অনুরাধাকে বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমে শান্ত করলেও আমার নিজের মধ্যে রাজাকে নিয়ে অশান্তি যেন বাড়তেই থাকে। আমি এরপর আড়ালে থেকে সারাক্ষণ রাজাকে লক্ষ্য করতে লাগলাম। সে কি করে, কোথায় যায়, এইসব তার উপর টানা নজর রাখতে গিয়ে এরপর আমি যা দেখলাম তাতে আমার দুশ্চিন্তা আরো 4 গুণ বেড়ে গেল। আমি লক্ষ্য করলাম যে রাজা প্রতিদিন রাতের বেলা আমাদের অলক্ষ্যে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আর ফিরে আসে ঠিক ভোর হওয়ার একটু আগে। এর মধ্যে একদিন রাতের বেলা সে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পর আমি তার ঘরে ঢুকে এটা সেটা নাড়াচাড়া করতে গিয়ে দেখলাম যে তার খাটের নিচে কিছু পাখি আর জন্তু জানোয়ারের হাড় পড়ে রয়েছে। এসব কথা আমি অনুরাধাকে কিছুই বললাম না, কিন্তু একদিন রাতে রাজা যখন বাড়ি ছেড়ে বেরোতে যাচ্ছে আমি তার পথ আটকে দাঁড়ালাম। এই রাজা, এত রাতে কোথায় যাচ্ছিস? আমার পথ ছাড়ো। আমার কথার উত্তর দে। রোজ রোজ তুই রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাস? শিকার করতে যাই। শিকার? তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ, শিকার করতে। এ বাড়িতে থাকতে হলে এরকম উল্টোপাল্টা আচরণ করা যাবে না। আমি যেমনভাবে বলবো ঠিক তেমনভাবেই তোকে এখানে থাকতে হবে। আমি সে নই যে তোমার সব কথা শুনে চলতে হবে। রাজার মুখে এই কথা শুনে আমি সেদিন চমকে উঠি। নদীর বুকে ঝড়ো ঘূর্ণির টানে তলিয়ে যাওয়া আমার ছেলে রাজার কথা মনে পড়ে যায়। ভয় আমার দম বন্ধ হয়ে আসে। এরপর আরও কিছুদিন কেটে গেল।
একদিন রাতে হঠাৎ অনুরাধার চিৎকার ভেসে এলো। ও মা গো, রাজা তুই কি করছিস? এই চিৎকার শুনে আমি দৌড়ে রাজার ঘরে ঢুকে দেখি যে রাজা ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে আছে, আর তার মুখের একপাশে লম্বা কাটা দাগ, সেখান থেকে বেরিয়ে আসছে রক্ত। দেখলাম তার হাতে একটা ছোট্ট ছুরি। অনুরাধা ভয় পেয়ে দূরে মুখে হাত চাপা দিয়ে দাঁড়িয়ে আছে। রাজা, এসব কি করছিস তুই? কিছু না বাবা, আমি দেখতে চাইছিলাম কি আছে এই মুখটার ভেতরে। রাজা, ছুরিটা ফেলে দে বলছি। আমার কথাটা শুনে রাজা আয়নার ভেতর দিয়ে আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসলো, আর তারপর ছুরি হাতে আমার কাছে এগিয়ে এসে ছুরি সমেত হাতটা আমার মুখের দিকে বাড়িয়ে বলল, কেন, তোমার কি আমায় দেখে ভয় করছে নাকি? হ্যাঁ, আমি আর অনুরাধা কিছু বললাম না। সেদিনের মতো চুপচাপ শুয়ে পড়লাম। তবে পরদিন থেকেই অনুরাধা আমাকে বলতে লাগলো যে রাজাকে এক্ষুনি একবার ডাক্তার দেখানো দরকার। নিশ্চয়ই অত্যাধিক পড়াশোনার চাপে তার মাথায় কোনো একটা ওই গন্ডগোল পাকিয়ে গেছে হয়তো। কিন্তু আমার মনে হলো না, ডাক্তার নয়, তাকে এমন কাউকে দেখানো দরকার যে তার প্রকৃত সমস্যাটা ধরতে পারবে, যে বলতে পারবে সে কেন ওরকম করছে। আর এই জন্যেই আমি আপনার কাছে ছুটে এসেছি। আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করুন ঠাকুর মশাই। আমি না বুঝতে পারছি না আমি কি করব। মহেশবাবুর কথা শুনে তারানাথ নতুন একটা সিগারেট ধরান আর একটা সিগারেট এগিয়ে দেন মহেশবাবুর দিকে। তারপর বললেন, নিজের চোখে না দেখা পর্যন্ত আমি বলতে পারছি না এই সমস্যার ঠিক কি উপায় হতে পারে। তাহলে তো খুবই ভালো হয় ঠাকুর মশাই, আপনি কালই তাহলে আমার বাড়িতে চলুন, নিজের চোখেই তাকে নয় দেখবেন। হ্যাঁ, সেটাই ভালো হবে। কাল তো রবিবার, তোমার তো কাল ছুটি আছে বিভূতি। চলো তাহলে একসঙ্গেই ঘুরে আসা যাক, নাকি? হ্যাঁ, ঠিক আছে ঠাকুরমশাই, চলুন তাহলে কাল। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো ঠাকুর মশাই, আপনি আমায় বড় বাঁচালেন। বেশ, তাহলে ওই কথাই রইল। বিভূতি আমার বাড়ি চেনে, সুতরাং কাল আমি আপনাদের দুজনের জন্য অপেক্ষা করব, কেমন? একটা কথা মহেশবাবু, আপনার স্ত্রীকে বলবেন না আমি কে বা কি উদ্দেশ্যে যাচ্ছি, বরং বলবেন আমরা আপনার বন্ধু, নেহাতি ঘুরতে এসেছি আপনার কাছে। আচ্ছা ঠাকুর মশাই, তাই হবে। পরের দিন সকাল সকাল ট্রেন ধরে আমরা যখন কলাইহাটি স্টেশনে নামি তখন বেলা 11টা বাজে। মহেশবাবুর বাড়ি স্টেশন থেকে মিনিট 10-এর হাঁটা পথ। জায়গাটা আধা মফস্বল আধা গাঁও, তাই পথের দুধারে অজস্র গাছপালা আর বাগান ঘেরা পুরনো বাড়িঘর দেখতে দেখতে আমরা দুজনে পায়ে হেঁটে কিছুক্ষণের মধ্যেই মহেশবাবুর বাড়িতে গিয়ে পৌঁছলাম। মহেশবাবু তার দোতলা বাড়ির ছাদ থেকেই বোধহয় আমাদের দেখতে পেয়েছিলেন। বাড়িতে ঢোকার আগেই তিনি এগিয়ে এসে আমাদের অভ্যর্থনা করলেন। আরে আসুন আসুন, আমি তো আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। মহেশবাবুর সাথে তাদের বাড়িতে ঢুকতেই মহেশবাবুর স্ত্রী অনুরাধা বৌদি এগিয়ে আসেন। এই যে ইনি আমার স্ত্রী অনুরাধা। আপনারা বসুন, আমি আপনাদের জন্য জল খাবার নিয়ে আসছি। উনি বোধ হয় আপনাদের বলতে ভুলে গেছেন, কিন্তু আজ আপনারা আমাদের বাড়িতে দুমুঠো ভাত খেয়ে তবেই যাবেন। একটু বসুন, আমি এক্ষুনি আসছি। কিছুক্ষণের মধ্যেই আমরা জলখাবারের থালা নিঃশেষ করে মহেশবাবুর সাথে বাড়িটা ঘুরে দেখতে বেরোই। পুরনো বাড়ি, বাড়ির বাইরে চারপাশে বড় বড় গাছে ঘেরা একটা বাগান, আর বাগান পেরোলেই বিস্তৃত ধান জমি। দূরে ধান জমির একেবারে শেষে একটা বিরাট বাঁশ বাগান আর অল্প কয়েকটা কুড়ে ঘরের আভাস দেখা যাচ্ছে। ওইখানে ওইখানেই বাঁশ বাগানের পিছনে রয়েছে সেই নদী। মাঠ পার হয়ে সোজা গেলে ওই মিনিট 20-25 লাগবে।
তবে আমরা যাই ওই বড় রাস্তা ধরে, একটু ঘুর পথে। আপনার ছেলে এখন কোথায়? ঘরেই রয়েছে। এর মধ্যেই অনেকবার জিজ্ঞাসা করে ফেলেছে বাড়িতে কে আসবে, কেন আসবে, এইসব। ওই দোতলার কোণের ঘরটি বুঝি ওর? হ্যাঁ, ঠিকই ধরেছেন। কি করে বুঝলেন বলুন তো? মনে হচ্ছে সে এখন ঘরের ভিতর থেকে আমাদেরই লক্ষ্য করছে। আচ্ছা মহেশবাবু, আপনি কি আপনার বাড়ির চারপাশে অন্য কিছু কখনো অনুভব করেছেন? কোনো গন্ধ, কোনো শব্দ? না, আমি সেরকম কিছু কখনো বুঝিনি। তবে ওই অনুরাধা কখনো কখনো বলে যে সে নাকি মাঝে মধ্যেই বাগানের ভেতরে কিছু শব্দ শুনতে পায়, আর এক একদিন তার যেন মনে হয় কেউ যেন বাগানের ভেতর থেকে আমাদেরকে লক্ষ্য করছে। আমি অবশ্য তেমন কিছুই দেখিনি। তারানাথ একবার বাগানটার চারপাশে চোখ বুলিয়ে নিয়ে হাতের সিগারেটে একটা লম্বা টান দিয়ে বললেন, চলুন এবার একবার আপনার ছেলের সঙ্গে আলাপ করা যাক। মহেশবাবুর সাথে দোতলার সিঁড়ি বেয়ে এরপর আমরা যখন তার ছেলে রাজার ঘরের সামনে এসে দাঁড়ালাম, তখন তার ঘরের দরজাটা ভেজানো ছিল। রাজা, রাজা, এই একবার বাইরে আয় তো। এই দেখ, কাকুরা তোর সঙ্গে দেখা করতে এসেছেন। রাজা, শুনতে পাচ্ছিস? কিছুক্ষণ পর ঘরের দরজা খুলে একটি 14-15 বছরের ছেলে মাথা নিচু করে দরজার বাইরে এসে দাঁড়ায়। তারানাথ কিছুক্ষণ ছেলেটির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকেন এবং তারপর জিজ্ঞেস করেন, তোমার নাম কি? তারানাথের প্রশ্ন শুনে ছেলেটি মুখটা সামান্য উঁচু করে, কেমন যেন একটা ঘোলাটে দৃষ্টিতে তারানাথের দিকে তাকিয়ে সে উত্তর দেয়, রাজশ্রী দত্ত। বাহ, সুন্দর নাম। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। ঘরের মধ্যে একা একা কি করছিলে? হ্যাঁ, পড়তে বসেছিলাম। আচ্ছা, বেশ বেশ, যাও পড়াশোনা করো। ছেলেটি সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে যায় ও ঘরের দরজাটা ভেজিয়ে দেয়। তারানাথ ধীরে ধীরে সেই বন্ধ দরজার সামনে এগিয়ে যান এবং দরজাটার সামনে চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে চোখ খুলে দরজা থেকে পিছিয়ে আসেন। আর সঙ্গে সঙ্গেই দরজার ভিতর থেকে দরজায় আগল দেওয়ার শব্দ হয়। কি বুঝলেন ঠাকুর মশাই? নিচে চলুন বলছি। নিচের ঘরে একটা সিগারেট ধরিয়ে কিছুক্ষণ গম্ভীরভাবে পায়চারি করার পর তারানাথ বলেন, এটি আপনার ছেলে রাজা নয়। তারানাথের এই কথা শুনে ধপ করে চৌকিতে বসে পড়েন মহেশবাবু। কি কি বলছেন ঠাকুর মশাই? কথাটা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আপনার ছেলে সম্ভবত সেদিন সত্যি সত্যি জলে ডুবে মারা গেছে, আর সেই দিন থেকে আপনার ছেলে সেজে যে আপনার আশ্রয়ে নিশ্চিন্তে দিন কাটাচ্ছে, লেখাপড়া করছে আর চ্যাম্পিয়নের মতো সাঁতার কাটছে, সে আপনার ছেলে নয়, সে একজন দেও। দেও জলে থাকে, এরা জলের প্রেতাত্মা। আপনার ছেলের হঠাৎ জলে তলিয়ে যাওয়ার পেছনে সম্ভবত এরই হাত রয়েছে। আপনার ছেলে মারা যাওয়ার সাথে সাথেই আপনার ছেলে সেজে আপনার সাথে এই বাড়িতে এসে ঢুকেছে। আমি এখন কি করব ঠাকুর মশাই? কি করে অনুরাধাকে আমি এ কথা বলবো? সে কি আমার কথা বিশ্বাস করবে? বলুন। আমায় কিছু বলতে হবে না, আমি আগেই এটা আন্দাজ করেছি। অনুরাধা বৌদি যে কখন আমাদের পিছনে দরজার কাছে এসে দাঁড়িয়েছেন আমরা সেটা খেয়াল করিনি। আমি কিছু মাস আগেই বুঝতে পেরেছি যে এ আমাদের ছেলে নয়, এ অন্য কেউ। আপনি কিছু একটা উপায় করুন ঠাকুর মশাই, আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। ঠিক আছে, আমি এক্ষুনি সেই ব্যবস্থা করছি। মহেশবাবু, আপনি চট করে কয়েকটা জিনিসের বন্দোবস্ত করুন। আর হ্যাঁ, আর একটা কথা, যা করার তা আমি এখনই শুরু করছি ঠিকই,
কিন্তু সন্ধে হলেই একমাত্র মূল কাজ করা যাবে। তাই যতক্ষণ না কাজ শেষ হয় আপনারা আগে যেমন ছিলেন ঠিক তেমনই স্বাভাবিকভাবে থাকার চেষ্টা করুন। মন শক্ত রাখুন, মনে মনে ইষ্ট দেবতাকে ডাকুন, তিনি শেষ পর্যন্ত আপনাদেরকে রক্ষা করবেন। সন্ধে হতে না হতেই তারানাথ বাড়ির উঠোনে মহেশবাবু, অনুরাধা বৌদি আর আমাকে এক জায়গায় বসিয়ে বন্ধন দিয়ে তার কাজ শুরু করেন। তারানাথের পর আসনে বসে মালসায় আগুন জেলে ধূপ ধরিয়ে মন্ত্র জপ শুরু করতে না করতেই মেঘহীন আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে থাকে। দেহি সৌভাগ্যম আরোগ্যম দেহি মে পরমম সুখম রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দিশো জহি। গুড়গুড় করে শব্দ শুরু হয় অন্ধকার আকাশে। আমরা টের পাই মহেশবাবুর বাড়ির দোতলার কোণের ঘরটায় কিছু ভাঙাচোরার আওয়াজ হতে থাকে, আর সেই সঙ্গে একটা অস্পষ্ট অদ্ভুত গোঙানির আওয়াজও ভেসে আসে। আরো কিছুক্ষণ পর তারানাথ উচ্চস্বরে মন্ত্রপাঠ করতে শুরু করলেই মহেশবাবুর বাড়ির ভেতরের আধখোলা দরজা ঠেলে উঠোনে এসে দাঁড়ায় বিকৃত এক কিশোরের পৈশাচিক মূর্তি। এইবারে সেই কিশোরের মূর্তিটি পরিবর্তিত হতে থাকে এক ভীষণ পিশাচে। তার সারা গায়ে মাছের মতো আঁশ, হাতের নখগুলি বাঘের মতো তীক্ষ্ণ, হাঁ করা মুখের মধ্যে উঁকি দিচ্ছে লকলকে জিভ এবং ছুরির মতো ধারালো দাঁত। ছেলেটির মুখটা ধীরে ধীরে লম্বা হয়ে আসছে সামনের দিকে। গায়ের রং বদলে যাচ্ছে ঘন কালো মেঘের রঙের মতো। শয়তান দেও এইবারে তার সমূর্তি ধারণ করে তেড়ে এলো তারানাথের দিকে। নখের এক আঘাতে ছিঁড়ে উপড়ে নিতে গেল ঠাকুর মশাইয়ের মাথাটা, কিন্তু পারল না। একটা অদৃশ্য কোনো দেওয়ালের ধাক্কায় সে ছিটকে পড়ল দূরে। এইবারে শয়তান দেও এক প্রবল গর্জন করে ওঠে। এমন সময় ভেসে এলো তারানাথের সাবধান বাণী, তোমরা সবাই সাবধান হও, এই পিশাচ এক কুটিল খেলায় মাতবে এখন। আমরা সবাই দেখলাম শয়তান দেও তার কুমিরের মতো মুখখানি থেকে বের করে আনতে থাকলো মাছের কাঁটা, মাংসের হাড়, মরা মাছের টুকরো, আর সেগুলো সজোরে নিক্ষেপ করতে থাকে যজ্ঞস্থান লক্ষ্য করে। তারানাথ চিৎকার করে ওঠেন, সর্বনাশ! এই ধূর্ত দেও যজ্ঞস্থলকে অপবিত্র করতে চায়। যজ্ঞ অপবিত্র হলে সব শেষ, আমাদের কাউকে আর প্রাণ নিয়ে ফিরতে হবে না। তাহলে এখন কি উপায় ঠাকুর মশাই? উপায় একটাই, মায়ের মমতা। এই বলে অনুরাধা বৌদির দিকে তাকালেন তারানাথ। ঠাকুর মশাইয়ের না বলা কথা যেন বুঝে নিলেন বৌদি। নিজের জীবনের তোয়াক্কা না করে বন্ধন ছেড়ে উঠে যান বৌদি। তারপরে নিজে সামনে গিয়ে আড়াল করে দাঁড়ান যজ্ঞস্থলকে আর বলে ওঠেন, কোন শয়তান দেওর শক্তি মায়ের স্নেহের আড়ালের সামনে দাঁড়াতে পারে না। এদিকে শয়তান দেও বিশাল এক হুঙ্কার দিয়ে বৌদির দিকে ছুটে আসতে থাকে। ঘটনার ভীষণতায় আমি এতটাই হতবাক যে খেয়ালই করিনি এর মধ্যে কখন যে মহেশবাবুও উঠে গিয়েছেন। দেখলাম তিনি দাঁড়ালেন তার স্ত্রী অনুরাধার পাশে। ঠাকুরমশাই হালকা হাসলেন। বুঝলাম সময় হয়েছে। শয়তান দেহর নখযুক্ত হাত মহেশদার বৌদির শরীর থেকে মাত্র এক হাত দূরে। এমন সময় শুরু হলো তারানাথের মন্ত্রপাঠ। দেহি সৌভাগ্যম আরোগ্যম দেহি মে পরমম সুখম রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দিশো জহি। সঙ্গে সঙ্গে শয়তান দেওর প্রবল গোঙানি। দেখা যাচ্ছে ঠিক ওই এক হাত দূরেই থমকে গেছে দেওর শরীরটা। তারানাথের সোচ্চার মন্ত্রের প্রভাবে এরপর ভয়ঙ্কর সেই মূর্তিটি অস্বাভাবিক গলায় চিৎকার করতে থাকে, আর আস্তে আস্তে কাঁপতে থাকে তার সম্পূর্ণ শরীরটা।
এরপর আমাদের চোখের সামনেই সেই মূর্তিটির দেহের এক একটি অংশ দপ দপ করে আগুনে জ্বলে উঠতে থাকে ও ছাই হয়ে ধীরে ধীরে মিশে যেতে থাকে আঁধারে। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ মূর্তিটি ছাই হয়ে বাতাসে মিশে যায়। তারানাথ এবার মহেশবাবুর দিকে তাকিয়ে বললেন, বিপদ কেটে গেছে, ভয়ের আর কিছু নেই। তবে একটা অন্য কিছু আছে। আপনারা হয়তো বুঝতে পারেননি, কিন্তু বিগত কিছু মাস ধরে আর একজন আপনাদের এই বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে, আপনাদেরকে লক্ষ্য করছে, যার উপস্থিতি হয়তো কখনো কখনো উনি অনুভব করেছেন। আপনি কার কথা বলছেন ঠাকুর মশাই? কার কথা বলছেন? আমি আপনাদের সন্তানের কথা বলছি, রাজা। সে এখন এখানেই রয়েছে, আমাদের আশেপাশে। একই রকম ভাবে সে এখনো আপনাদের দিকে চেয়ে আছে। কোথায় আমার রাজা? কোথায় আমার রাজা ঠাকুর মশাই? কোথায় কোথায় আমার রাজা? একটিবারের মতো কি তাকে শেষ দেখা দেখতে পাবো না? হয়তো সেই জন্যই সে এখানে এসেছে। আমি চেষ্টা করছি যাতে আপনি তাকে একবার শেষ দেখা দেখতে পারেন। তাকে স্মরণ করুন, সে এখন ঠিক আমাদের সামনেই এসে দাঁড়িয়েছে। তারানাথের কথা শেষ হতে না হতেই আমাদের ঠিক সামনে উঠোনের মাঝখানে একটা আবছা আলোর আভা ফুটে উঠল, আর সেই আভার ভেতরে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল এক কিশোরের অবয়ব, রাজা। করুণ মুখে সে চেয়ে রয়েছে তার মা বাবার দিকে। মহেশবাবু আর তার স্ত্রী হাউমাউ করে কেঁদে ওঠেন এই দৃশ্য দেখে। বাবুরে, কেন চলে গেলি বাবা? ফিরে আয় রে, ফিরে আয়। রাজা মৃদু হাসে এবং এরপর খুব আস্তে আস্তে আলোর রেণুর মতো গুঁড়ো গুঁড়ো হয়ে শেষমেশ অন্ধকারে মিলিয়ে যায় সেই মূর্তিটি। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।